সরকারের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, হ্যাঁ, বা রাষ্ট্রের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, ততক্ষণ তো এগুলি আশা করা ঠিক না। আপনার বাধ্যতামূলক জিনিসগুলি করা হচ্ছে না, আর সেখানে আপনার এটা কি বলে অপশনাল, ভলেন্টারি করবে, সেটা আপনি আশা করেন কেন? আন্ডার কম্পালশন যেগুলো সেটি তো করা হচ্ছে না, তাই না? আপনি এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মতো একটা আন্দোলন হয়েছিল নেপালে, এবং নেপাল আমাদেরকে ফলো করতে করতে এখন দেখি যে তারা অন্যরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে। নেপালে কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা কিন্তু সারা দেশের সকল স্তরে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। তো আপনার কি মনে হয় তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে নেপালে? হ্যাঁ, আমার মনে হয় পারবে। দেখেন, নেপালের জেনজির সাথে বাংলাদেশের জেনজিদের একটা পার্থক্য আছে। আমরা যেভাবে বলি না যে জেনজি যে ফিলসফি, হ্যাঁ, যে আমরা নিজেদের মতো করে একটা তৈরি করছি যে জেনজি মানেই হচ্ছে এই, সেটা কিন্তু না। এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এবং আমাদের জেনজির মধ্যে কিন্তু পরস্পর বিরোধী এলিমেন্ট আছে। একটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটির একটা জেনজির সাথে, বা একটা ইংলিশ মিডিয়াম কলেজের জেনজির সাথে, একটা রিমোট এলাকার একটা যে ছাত্র, তার কিন্তু আকাঙ্ক্ষা, তার সাইকোলজি, তার সব কিছুর কিন্তু একটা মেজর পার্থক্য আছে। সুতরাং অ্যাজ এ হোল জেনজি ইজ এ ফিলসফি, এটা কিন্তু ঠিক না। তো নেপালের ক্ষেত্রে কিন্তু আছে, নেপালের জেনজিরা কিন্তু মোটামুটি হোমোজিনাস, হ্যাঁ, তারা একটা কি বলে একরূপীয়, হ্যাঁ। তা আমাদের এখানে ভ্যারিয়েশন আছে। আপনি দেখেন যে আমি এক কথার কথা বলি, যেমন ধরেন যে হান্নান মাসুদ, না, উনি আসছেন একেবারে রিমোট একটা এলাকা থেকে, না। আবার যারা ঢাকায় যাদের জন্ম, যাদের গুলশান বনানীতে জন্ম, তাদের সাইকোলজি, তাদের আর হান্নান মাসুদ কিংবা যারা গ্রাম থেকে আসছে পরে নেতৃত্ব, তাদের সাইকোলজি কিন্তু এক হবে না, এটা হইতে পারে না, হ্যাঁ। তো ফলে পরস্পর বিরোধী এলিমেন্টের সংযোগে একটা জেনজি হয়েছে আমাদের, যেটা নেপালে নাই। হ্যাঁ, নেপালে খুব ভ্যারিয়েশন নাই, ফলে ওখানে চিত্রটা একটু ভিন্ন হয়েছে আর কি। হ্যাঁ, তো দেখা যাক কি হয় আমাদের আমাদের তো সবশেষে আমি আপনার থেকে ফিনিশিং কমেন্টটা নিতে চাই যে আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনার কি ধারণা, কি হতে যাচ্ছে আমাদের এখানে? না, ছাত্র রাজনীতি বন্ধ হবে না এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে না। এইটা সবাই তো লাঠিয়াল দিয়ে আপনার ক্ষমতা রাখতে চায় বা ক্ষমতায় যেতে চায়। গণতন্ত্র দিয়ে তো আর কেউ ক্ষমতায় যেতে চায় না বা ক্ষমতায় থাকতে চায় না, লাঠিয়াল। হ্যাঁ, তো ফলে ছাত্র সমাজও তাদের অজান্তেই তারা যে ব্যবহৃত হচ্ছে, তাদের মূল যে কাজ 1000 বছর আগে বলে গেছে সংস্কৃত পণ্ডিতরা, ছাত্রনাং অধ্যয়নম তপ, সেইখান থেকে তাদের যে ডেভিয়েশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স তাদের প্রয়োজন আছে। আমি যে সমস্ত প্রেক্ষাপটগুলি বললাম, হ্যাঁ, সেসব প্রেক্ষাপটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রদের অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন। কিন্তু পরিস্থিতি যখন শান্ত, পরিস্থিতি যখন নর্মাল, একটা ডেমোক্রেটিক আবহাওয়ার কথা বলতেছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেছি, তখন তো আর এটার কোনো প্রয়োজন নাই। তখন প্রয়োজন যে ওখানে তাদের কালচারাল স্ট্যান্ডার্ড বাড়ানো, তাদের জ্ঞান বাড়ানো, ভবিষ্যতের জন্য নিজেদেরকে উপযোগী করে তোলা, সেই সমস্ত অ্যাক্টিভিটি তাদের করতে হবে। হ্যাঁ, ওটাও এক ধরনের রাজনীতি, জি, ওটাও এক ধরনের রাজনীতি। কিন্তু প্যারেন্ট অর্গানাইজেশনের মিছিল বা মিটিং বড় করার জন্য আমাকে রাস্তায় নামতে হবে, হ্যাঁ, প্রতিপক্ষকে দেখাইতে হবে যে আমরা বড় শক্তি, শোডাউন করতে হবে। এইটা কি কারণে? এইটার তো কোনো দরকার নেই এখন, তাই না? আপনার ইন্ট্রোডাকশনে যে স্বাধীনতা পূর্বকালে ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন হিসেবে তারা ওইভাবে কাজ করতো, বরং ছাত্রলীগ তার প্যারেন্ট অর্গানাইজেশনকে ডিকটেট করতো মাঝে মাঝে, এইভাবে যেতে হবে, এইভাবে যেতে। যেমন ধরেন 2রা অক্টোবরের যে স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা তো আওয়ামী লীগ বলে দেয়নি, তাই না? এইটা ডাকসুর ভিপি হিসেবে আপনার আসম রব সেটা নিজেই করছে, বা ছাত্র সমাজ করছে। তো যেমন স্বাধীনতার ইশতেহার পাঠ আর সাধারণ সিরাজের পাঠ করছিল, এখানে তো আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না। যাই হোক, তাহলে সেই ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন পরিণত হলো কেন এবং কবে থেকে? এইটা শুনেন, এইটা হচ্ছে কি, মানে স্বাধীনতার পরে আপনার এই রাজনীতিটা এত হয়ে গেছিল, আপনার সাংঘর্ষিক হয়ে গেছিল, এত বেশি পারস্পরিক অ্যান্টাগনিস্টিক হয়ে গেছিল, যে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে ইয়াং জেনারেশনকে দরকার পড়ছে সরকারের। ঠিক আছে, আপনার একটা কথা মনে আছে নিশ্চয়ই, যে এটা মিসেস জিয়ার, আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তার একটা কথা আমার কানে বাজে। উনি বলছিলেন যে
আওয়ামী লীগকে দমন করতে গেলে আমার ছাত্র দলই যথেষ্ট, আই রিমেম্বার। তার মানে কি, আপনি অ্যাটিচিউডটা দেখেন। হ্যাঁ, অ্যাটিচিউডটা হচ্ছে যে ছাত্র দল একটা বড় স্ট্রাইকিং ফোর্স বিএনপি, ঠিক আছে? আচ্ছা, আমি ওই কথাটাকে শেষ করে নেই। এই যে অনেকে বলে যে তাইলে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে কিভাবে, সাপ্লাই লাইন যদি বন্ধ হয়ে যায়, তাই না? এটা ঠিক না। দেখেন, ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম আমি খুব এনজয় করতাম, ইউজিসি করতো এটা, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সেটা করতে কি, আপনার ছাত্রদের জন্য একটা ডামি পার্লামেন্ট হতো, সেখানে অভিনয় করা হতো যে একটা পার্লামেন্টে আপনার স্পিকার আছে, লিডার অফ দ্য হাউস আছে, লিডার অফ দ্য অপোজিশন আছে, তারা কিভাবে বিল তুলতে হয়, কিভাবে পয়েন্ট অফ অর্ডারের কথা বলতে হয়, কিভাবে কি ওটা। এই যেহেতু পার্লামেন্টারি পলিটিক্স ইন্ডিয়াতে, শুধু পার্লামেন্টারি পলিটিক্সের যে প্রসিডিউর সেইটা অভিনয় করে করতে হইতো। তখন তারা ওই অভিনয়ের মধ্যে তারা ইকুইপড হইতো, হ্যাঁ, যাতে যে সমস্ত ছাত্রছাত্রী ভবিষ্যতে রাজনীতি করতে ইচ্ছুক তারা যেন রেডি হয়ে সেখানে যেতে পারে, তার প্রস্তুত হয়ে সেখানে যেতে পারে। শুধু একটা প্রক্রিয়া চালু আছে। তা আমরাও ছাত্র সংগঠনগুলির মধ্যে এই প্রক্রিয়া চালু করতে পারি যে রিয়েল পলিটিক্সটা আমরা করব ছাত্রত্ব শেষ হওয়ার পরে, আর ছাত্রত্ব থাকা অবস্থায় আমরা পলিটিক্সটা কিভাবে করতে হয়, পার্লামেন্টারি পলিটিক্স কিভাবে, সেটার আমাদের একটা প্রশিক্ষণের মতো হইতে পারে। সেটাও কিন্তু এক ধরনের পলিটিক্স। হ্যাঁ, কিন্তু এমনিতে আমাদের দেশে এখন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখতে পাই, বিভিন্ন দলের কথা আমি বলছি, এদের মধ্যে আপনার কি, আপনি তো সবাইকে মোটামুটি দেখেন, আপনার কি মনে হয় এরা কি সবাই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতি শিখে তারপর রাজনীতি করতে আসছেন? না 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 না, একেবারেই না। দেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটা গ্রাম থেকে ছেলে আসলো না, সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইল। ঘটনাচক্রে সে একটা ছাত্রলীগ নেতার সঙ্গে পরিচয় হলো, ঘটনাচক্রে। তো পরিচয় হওয়ার পরে সে ওই নেতা তার দেখভাল করতেছে, হয়তো তাকে হলে একটা সিটও দিল, ইত্যাদি করে সে কিন্তু ছাত্রলীগ হয়ে গেল। হ্যাঁ, সে তখন হলো কি, সে হলো বঙ্গবন্ধু বিশাল নেতা, অমুক তমুক, জিয়া রহমান হচ্ছে রাজাকার, এই সেই ইত্যাদি। ওই ছেলেটাই যদি ঘটনাচক্রে একটা ছাত্র দলের সঙ্গে পরিচিত হইতো, ঘটনাচক্রে, তাইলে হয়তো কি ওই ছাত্র নেতা তাকে একটা সিট দিত বা করতো, তখন বঙ্গবন্ধু হয়ে যেত বিশ্বাসঘাতক, বঙ্গবন্ধু হয়ে যেত হইতো, এবং জিয়া রহমান হচ্ছে সব। এই যে ঘটনাচক্রে আদর্শ নির্মিত হচ্ছে, ঘটনাচক্রে, হ্যাঁ, সে তো বুঝে ওইটা করতেছে না। সে যদি এমন হইতো যে না, সে আওয়ামী লীগের আদর্শ বুঝে ছাত্রলীগ করতেছে, সেটা তো বিষয়টা এরকম না। সে কোইন্সিডেন্টালি একটা ছাত্রলীগ নেতার সাথে তার ঘনিষ্ঠতা হয়েছে কারণে সে ছাত্রলীগ, বা ছাত্র দলের সাথে হয়েছে ছাত্রলীগ। এখানে আদর্শের কোনো ব্যাপার নাই, আদর্শটা পরে ঠিক হয়, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, এই যে ছাত্র রাজনীতির সঙ্গে এখন নতুন করে আরেকটা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শিক্ষক রাজনীতি। আমার কেন যেন মনে হয় এখন যে শিক্ষক রাজনীতিটা বোধহয় আরো বেশি এই পরিবেশটাকে কলুষিত করছে, এটা আমার অপিনিয়ন। আপনার কি মনে হয়? হ্যাঁ, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। দেখেন, অনেকে, ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আমি, অনেকে বলে না এটা প্রাচ্যের অক্সফোর্ড, কি কি জানি বলে আর কি। হ্যাঁ, তো মানে ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে আপনি দেখবেন এইটা কোথাও নাই, বুঝছেন, কোনো ভালো র্যাঙ্কিংয়ে নাই। কারণটা কি? এখানে কোনো গবেষণা হয় না, এখানে কোনো মানে ইনোভেশন নাই, এটা কোনো নতুন সভ্যতাকে নতুন কিছু দিতে পারছে না। এই ইউনিভার্সিটির কোনো প্রফেসরের কোনো পেপার, থিসিস পেপার ইন্টারন্যাশনালি গ্রাহ্য হচ্ছে না, হচ্ছে না। কেন এটা কেন হচ্ছে না? হচ্ছে কারণ হচ্ছে যে শিক্ষকরা আপনার তার একাডেমিক যে দায়িত্ব, সে একাডেমিক দায়িত্ব না পালন করে তারা মানে কি বলে, সরকারের মনোরঞ্জন করতে ব্যস্ত একদল, আর এক দল মানে পরবর্তী সরকার যারা আসবে তাদের যখন তারা মনোরঞ্জন করবে সেই গ্রাউন্ডটা তৈরি করার জন্য ব্যস্ত, বুঝছেন? এই যে, কিন্তু আপনি এই যে মনোরঞ্জনের কথা বলছেন, যে শিক্ষকরা সরকারের মনোরঞ্জন করতে ব্যস্ত, নিজে কিছু প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য হয়তো হলো মনোরঞ্জন ঠিকঠাক মতো করতে পারলে ভিসি হওয়া যাবে, প্রক্টর হওয়া যাবে, অথবা প্রো ভিসি হওয়া যাবে, রেজিস্ট্রার হওয়া যাবে, এই ধরনের কিছু ঘটনা থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো যে সরকারই বা কেন শিক্ষকদের কাছ থেকে এই আনুগত্যটা চাচ্ছে? না শুনেন, শুধু শিক্ষক কেন, প্রত্যেকটা সরকারের আমরা দেখতে পারতেছি
দেশের সবগুলি প্রতিষ্ঠান, সবগুলি সংস্থাকে পলিটিসাইজ করার একটা টেন্ডেন্সি, মানে রাজনীতিকরণ। হ্যাঁ, তারা মনে করে যে আমার দলীয় রাজনীতিতে যদি তারা উদ্বুদ্ধ হয় বা তারা থাকে, তাইলে আমার শাসন করতে সুবিধা হবে, আমার শাসন প্রলং করতে সুবিধা হবে। হ্যাঁ, ফলে তারা বিভিন্ন টুলস, প্রত্যেকটা সংস্থা থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তারা কিছু টুলস নিজের আয়ত্তে রাখতে চায়। হ্যাঁ, ফলে এইটা ভাইস ভার্সা, সরকারও চাচ্ছে যে শিক্ষকদের মধ্য থেকে এমন কিছু আমার সঙ্গে থাকুক, হ্যাঁ, যাতে আমাদের গ্রহণযোগ্যতা বাড়ে। আবার শিক্ষকরাও চাচ্ছে যে সরকারের সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে আমি সুযোগ সুবিধা, পদোন্নতি, বেশি ওই যে আপনি যেটা বললেন, তারপরে প্রশাসনিক সুযোগ সুবিধা। ফলে এইখানে শুনেন, বাংলাদেশে জ্ঞান চর্চার বিষয়টা গৌণ হয়ে গেছে। বাংলাদেশে হচ্ছে আপনার বৈষয়িক স্বার্থটা হচ্ছে প্রাইমারি, জ্ঞান হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, আপনি জ্ঞান হইলে না হইলে নাই, কিন্তু আপনার এইটা হইতে হবে। তো ফলে এই চক্রে পড়ে গেছে বাংলাদেশের শিক্ষক সমাজ, ছাত্র সমাজ। এখন যদি আপনি মানে এই ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, যেমন আমরা বলি আপনাকে জুলাই আন্দোলনের সময় যেমন যে ঘটনাটা চট্টগ্রামে হলো, চট্টগ্রাম সিটি কলেজে, ওখানে যেটা হলো যে ওখানে একটা দেয়াল লেখার আগে থেকেই ছিল যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ এই ক্যাম্পাসে নিষিদ্ধ। তার মানে কি, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, এ ধরনের একটা চিন্তা কিন্তু ছাত্রদের মধ্যে, যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু সেই চিন্তাটা আন্দোলনের শেষে আর থাকলো না কেন? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র সংগঠন আছে, ছাত্র রাজনীতিও চলছে। আবার পাশাপাশি দেখেন, এগুলো চলছে কেবল পাবলিক এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে, প্রাইভেটগুলোতে কিন্তু চলে না। প্রাইভেট স্কুল, কলেজ অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে কিন্তু আমরা ছাত্র রাজনীতি দেখছি না। কিন্তু আমাদের জুলাই আন্দোলনে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু ভালো ভূমিকা রেখেছে। তার মানে জাতির প্রয়োজনে ছাত্রদের যখন মাঠে নামার প্রয়োজন হয়, তখন কিন্তু ছাত্র রাজনীতি ওখানে থাকা না থাকাটা কোনো কিছু কিন্তু বিশেষ কোনো পার্থক্য কিন্তু করে না। এখানে আমি একটু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি যে জুলাই আন্দোলনের নাম ছিল, এইটা একটা গ্রেটার কজ ছিল না, একটা বড় ধরনের কাজ ছিল। তারপরে যখন আন্দোলন শেষ হয়ে গেল, তারা কিন্তু ফিরে গেল। রাইট। তার পাবলিক ইউনিভার্সিটিগুলো কেন থাকলো? সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সমাজ একটা এলিট শ্রেণী থেকে আসছে, ম্যাক্সিমাম আর কি, একটা এলিট শ্রেণী, একটা পর শ্রেণী, একটা ধনিক শ্রেণী ওখানে আছে। আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ছাত্রছাত্রী যারা, তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার প্যারিফেরি থেকে আসা, তারা বিভিন্ন দেশের প্রত্যন্ত থাকে। তো এখানে একটা সূক্ষ্ম সাইকোলজি আছে, সেটা হচ্ছে যে এই পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন বলে কিছু নাই। আর বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু ডিস্যাটিসফাইড, আর্থিকভাবে ডিস্যাটিসফাইড, তারা ডিপ্রাইভড মনে করে নিজেদেরকে। যাদের মধ্যে সেন্স অফ ডিপ্রাইভেশন আছে, তাদের মধ্যে কিন্তু ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা চেষ্টা থাকবে। তারা মনে করতেছে আমরা যে ডিপ্রাইভড, আমরা যে বঞ্চিত, আমাদের যে আর্থিক যে আমাদের অসঙ্গতি, এইটা আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, অথবা যদি আমরা একটা জায়গায়, তাহলে আমাদের এই ডিস্যাটিসফ্যাকশনটা আমাদের দূর হবে। ফলে তারা কিন্তু আছে। আর পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী কিন্তু ওই সমস্যা নাই, হ্যাঁ, যে তাদের কোনো ডিস্যাটিসফ্যাকশন নাই, আর্থিক অথবা আদারওয়াইজ। হ্যাঁ, ফলে এই জায়গাটা কিন্তু একটা বড় ব্যাপার আছে। কিন্তু এখানে আবার বিপরীতে কিন্তু আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার এরকম যে এই পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলো তো আপনি বললেন যে গ্রামের থেকে আসে, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, মফস্বল শহর থেকে আসে। তার মানে তাদেরকে নিয়ে কিন্তু তাদের বাবা মার একটা বিশাল প্রত্যাশা থাকে। এবং প্রত্যাশাটা এমনও হয় অনেক সময় যে বাবা মা তার সহায় সম্পত্তি বিক্রি করে সন্তানকে ঢাকায় পাঠায়। তার মানে এটা তার কাছে একটা ইনভেস্টমেন্ট। এবং যদি এই ইনভেস্টমেন্ট ফেল করে, তাহলে পুরো পরিবার কিন্তু ফেল করে। এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। না না, ওখানে ফেল করলে পুরো পরিবার তাকে অল্টারনেটিভ একটা পথ দেখাতে পারে, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগও থাকে না। তো এইখানে স্টুডেন্টদের মধ্যে সেই চিন্তাটা কাজ করে না কেন? বাবা মার সেই প্রত্যাশা, সেই চিন্তাটা কাজ করে না কেন? অথবা রাষ্ট্র কেন সেই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করে না যে বাবা মাকে যেন সেরকম হতাশ না হতে হয়? না, এই যে আপনি বললেন না, এই যে মানে ডিউটিস টু প্যারেন্টস বা ডিউটিস টু ফ্যামিলি, এইটা কিন্তু আপনার সবার মধ্যে কাজ করে না।
করে না, নানা কারণে করে না। আবার যখন একটা ছাত্র হঠাৎ করে একটা গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাসে চলে আসলো, হি গেটস এ নিউ অ্যাসোসিয়েশন, তার একটা নতুন জগৎ তৈরি হয়, তার একটা নতুন এরিনা তৈরি হয়, একটা দিগন্ত তৈরি হয়। তখন হয় কি, তার যে ওই যে আমার বাবা কি কষ্ট করছে, আমার বাবা মানে কি আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমাকে পড়াচ্ছে, এইটা কিন্তু খুব বেশি ভাবার সুযোগ তৈরি হয় না। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এরা টিউশনি করে বাবার কষ্টটা লাঘব করার চেষ্টা করে, টিউশনি করে তারা খরচ নির্ভর করতে চায়। মানে আমি একটা বড় কিছু হয়ে বাবার স্বপ্ন পূরণ করব, এই বোধটা বোধহয় থাকে না, এই বোধটা থাকে না। তখন ইমিডিয়েটলি কি হচ্ছে, হ্যাঁ, আমি আমি যে অ্যাসোসিয়েশনের মধ্যে আছি তারা কি করছে, হ্যাঁ, এবং ওই হয় না, একটা গ্যাংড আপ হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, তো ফলে ওই আর সরকার সরকার এইটা তো শুনেন, এটা তো আর কল্যাণ রাষ্ট্র না, এটা ওয়েলফেয়ার স্টেট না, এটা এটা একটা বিনেভোলেন্ট স্টেট না। আপনি সরকারকে কেন আশা করেন? হ্যাঁ, এইটা সরকারের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, হ্যাঁ, বা রাষ্ট্রের চরিত্র যতক্ষণ পর্যন্ত না পাল্টাবে, ততক্ষণ তো এগুলি আশা করা ঠিক না। আপনার বাধ্যতামূলক জিনিসগুলি করা হচ্ছে না, আর সেখানে আপনার এটা কি বলে অপশনাল, ভলেন্টারি করবে, সেটা আপনি আশা করেন কেন? আন্ডার কম্পালশন যেগুলো সেটি তো করা হচ্ছে না, তাই না? আপনি এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মতো একটা আন্দোলন হয়েছিল নেপালে, এবং নেপাল আমাদেরকে ফলো করতে করতে এখন দেখি যে তারা অন্যরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে। নেপালে কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই তারা কিন্তু সারা দেশের সকল স্তরের ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। তো আপনার কি মনে হয় তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে নেপালে? হ্যাঁ, আমার মনে হয় পারবে। দেখেন, নেপালের জেনজির সাথে বাংলাদেশের জেনজিদের একটা পার্থক্য আছে। আমরা যেভাবে বলি না যে জেনজি যে ফিলসফি, হ্যাঁ, যে আমরা নিজেদের মতো করে একটা তৈরি করছি যে জেনজি মানেই হচ্ছে এই, সেটা কিন্তু না, এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এবং আমাদের জেনজির মধ্যে কিন্তু পরস্পর বিরোধী এলিমেন্ট আছে। একটা আপনার প্রাইভেট ইউনিভার্সিটির একটা জেনজির সাথে বা একটা ইংলিশ মিডিয়াম কলেজের জেনজির সাথে একটা রিমোট এলাকার একটা যে ছাত্র, তার কিন্তু আকাঙ্ক্ষা, তার সাইকোলজি, তার সব কিছুর কিন্তু একটা মেজর পার্থক্য আছে। সুতরাং অ্যাজ এ হোল জেনজি ইজ এ ফিলসফি, এটা কিন্তু ঠিক না। তো নেপালের ক্ষেত্রে কিন্তু আছে, নেপালের জেনজিরা কিন্তু মোটামুটি হোমোজিনাস, হ্যাঁ, তারা একটা কি বলে একরূপীয়। হ্যাঁ, আমাদের এখানে ভ্যারিয়েশন আছে। আপনি দেখেন যে আমি এক কথার কথা বলি, যেমন ধরেন যে হান্নান মাসুদ না, উনি আসছেন একেবারে রিমোট একটা এলাকা থেকে না। আবার যারা ঢাকায় যাদের জন্ম, যাদের গুলশান বনানীতে জন্ম, তাদের সাইকোলজি, তাদের আর হান্নান মাসুদ কিংবা যারা গ্রাম থেকে আসছে পরে নেতৃত্ব, তাদের সাইকোলজি কিন্তু এক হবে না, এটা হইতে পারে না। হ্যাঁ, তো ফলে পরস্পর বিরোধী এলিমেন্টের সংযোগে একটা জেনজি হয়েছে আমাদের, যেটা নেপালে নাই। হ্যাঁ, নেপালে খুব ভ্যারিয়েশন নাই, ফলে ওখানে চিত্রটা একটু ভিন্ন হয়েছে আর কি। হ্যাঁ, তো দেখা যাক কি হয় আমাদের আমাদের তো সবশেষে আমি আপনার থেকে ফিনিশিং কমেন্টটা নিতে চাই যে আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনার কি ধারণা, কি হতে যাচ্ছে আমাদের এখানে? না, ছাত্র রাজনীতি বন্ধ হবে না এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে না। এইটা সবাই তো লাঠিয়াল দিয়ে আপনার ক্ষমতা রাখতে চায় বা ক্ষমতায় যেতে চায়। গণতন্ত্র দিয়ে তো আর কেউ ক্ষমতায় যেতে চায় না বা ক্ষমতায় থাকতে চায় না, লাঠিয়াল। হ্যাঁ, তো ফলে ছাত্র সমাজও তাদের অজান্তেই তারা যে ব্যবহৃত হচ্ছে, তাদের মূল যে কাজ হাজার বছর আগে বলে গেছে সংস্কৃত পণ্ডিতরা, ছাত্রনং অধ্যয়নম তপ, সেইখান থেকে তাদের যে ডেভিয়েশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স তাদের প্রয়োজন আছে। আমি যেগুলি যে সমস্ত প্রেক্ষাপটগুলি বললাম, হ্যাঁ, সেসব প্রেক্ষাপটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রদের অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন। কিন্তু পরিস্থিতি যখন শান্ত, পরিস্থিতি যখন নর্মাল, একটা ডেমোক্রেটিক আবহাওয়ার কথা বলতেছি, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেছি, তখন তো আর এটার কোনো প্রয়োজন নাই। তখন প্রয়োজন যে ওখানে তাদের কালচারাল স্ট্যান্ডার্ড বাড়ানো, তাদের জ্ঞান বাড়ানো, ভবিষ্যতের জন্য নিজেদেরকে উপযোগী করে তোলা, সেই সমস্ত অ্যাক্টিভিটি তাদের করতে হবে। হ্যাঁ, ওটাও এক ধরনের রাজনীতি, জি, ওটাও এক ধরনের রাজনীতি। কিন্তু প্যারেন্ট অর্গানাইজেশনের মিছিল বা মিটিং বড় করার জন্য আমাকে রাস্তায় নামতে হবে, হ্যাঁ, প্রতিপক্ষকে দেখাইতে হবে যে আমরা বড় শক্তি, শোডাউন করতে হবে। এইটা কি কারণে? এইটার তো কোনো দরকার নেই এখন, তাই না?